নমস্কার বন্ধুরা, আরজ গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের চতুর্থ পর্ব। এইবার বাঘের কথা বলবো। এর আগেই বাঘের স্বভাব ও আচরণ সম্বন্ধে দু একটা কথা বলেছি। এখন ওই সম্বন্ধে আরও কিছু বলতে চাই। গল্প করতে করতে সেগুলো বলতে পারলে ভালো হয়, কিন্তু সাধারণভাবে সে সম্বন্ধে গোটা কয়েক কথা আগে বলে নেবার দরকার মনে করি। বাঘ সাধারণত দুই রকমের হয়ে থাকে। একরকম হচ্ছে বড় বাঘ বা রয়্যাল টাইগার। এই বাঘের গায়ে কালো কালো লম্বা ডোরা দাগ থাকে। আর একরকম চিতা বাঘ, যার গায়ে ডোরা দাগ থাকে না, সোনালি হলদে জমির ওপর কালো পশমের গোল ফুল কেটে দিলে যেমন হয় সেই রকমের দাগ থাকে। এদের ইংরাজি নাম লেপার্ড বা প্যান্থার। কারো কারো মতে লেপার্ড এবং প্যান্থার ঠিক এক জাতির বাঘ নয়। তাদের মতে পার্বত্য প্রদেশের চিতাবাঘ সচরাচর প্যান্থার জাতীয়, আর সমতল প্রদেশের চিতাবাঘ লেপার্ড জাতীয় হয়ে থাকে। এবং তারা বলেন যে প্যান্থারের মাথাগুলো লেপার্ডের মাথার চেয়ে অপেক্ষাকৃত একটু বড় এবং আকৃতিতে একটু বিভিন্ন হয়। আর প্যান্থারের রং লেপার্ডের চেয়ে বেশি হলদে এবং সোনালি হয়। আমি যতগুলো চিতাবাঘ মেরেছি তার সবগুলোই ওই প্যান্থার জাতীয়। সেই জন্য শিকারের গল্পে আমি প্যান্থার কথাটাই ব্যবহার করব। চিতাবাঘ রয়্যাল টাইগারের চেয়ে আকৃতিতে ছোট ও শক্তিতে অনেক কম। ইংরেজিতে টাইগার বলতে রয়্যাল টাইগারকেই বোঝায়, লেপার্ড বা প্যান্থারকে নয়। কখনো কখনো কালো রঙের চিতাবাঘ দেখা যায়। এই রূপ চিতাবাঘ অত্যন্ত বিরল। আলিপুরের চিড়িয়াখানায় সময়ে সময়ে ওই রূপ কালো রঙের বাঘ দেখেছি। ভালো রূপে লক্ষ্য করে দেখলে দেখা যায় যে ওই বাঘের কালো চামড়ার উপরে তার চেয়ে বেশি ঘন কালো গোল গোল ফুল কাটা দাগ আছে। একটা পূর্ণবয়স্ক রয়্যাল টাইগার 9 ফুট থেকে 10.5 ফুট পর্যন্ত লম্বা হয় ও তার উচ্চতা 3 ফুট থেকে 3.25 ফুট পর্যন্ত হয়। এর চেয়ে বড় টাইগার অত্যন্ত কম পাওয়া যায়, আজকাল আর নাই বললেই হয়। পূর্ণবয়স্ক চিতাবাঘ সাধারণত 6.5 থেকে 7.5 ফুট লম্বা এবং 2 ফুট থেকে 2.5 ফুট পর্যন্ত উঁচু হয়। আমি পুরা 8 ফুট লম্বা প্যান্থারও দেখেছি। বাঘ কতখানি লম্বা তা মাপবার বিশেষ নিয়ম আছে। মাপ নিতে হলে মৃত বাঘকে মাটিতে কাত করে এবং বেশ টান করে শুইয়ে দেওয়া হয়। তারপর একটি টেপ বা ফিতা বাঘের নাকের আগা হতে লেজের শেষ সীমা পর্যন্ত মাথা ও পিঠ স্পর্শ করে টেনে ধরলে যে মাপ পাওয়া যায় সেইটাই হচ্ছে বাঘের লম্বার মাপ। লেজ বাদ দিয়ে বাঘের লম্বার মাপ নেওয়া হয় না। একটা পূর্ণবয়স্ক রয়্যাল টাইগারের লেজ বাদ দিয়ে শুধু শরীরটা 6.5 হতে 7 ফুটের বেশি লম্বা প্রায় হয় না। বাংলা ভাষায় বাঘ কথাটার ব্যবহার অনেক সময় ঠিকভাবে করা হয় না। আমরা উল্ফকে নেকড়ে বাঘ আর হায়নাকে হুরার বাঘ বলি, কিন্তু ওইসব জন্তু টাইগার বা চিতাবাঘ যে জাতীয় জন্তু সে জাতিরই নয়। এদের শরীরের গঠন বাঘের চেয়ে বরং বেশিরভাগ কুকুরের অনুরূপ। আর এক রকম জানোয়ারও আছে যাদের চলতি কথায় চিতা বলে, কিন্তু চিতাবাঘ বলে না। এই চিতা বাংলা ও উড়িষ্যা দেশে দেখা যায় না। ভারতবর্ষের উত্তর ও পশ্চিমাংশে এই জন্তুর বাস। এদেরও শরীরের গঠন অনেকটা কুকুরের মতো। গায়ে কালো কালো গোল দাগ আছে এবং আকার প্রায় প্যান্থারেরই মতো বড়, কিন্তু পাগুলো কতকটা কুকুরের পায়ের মতো সরু এবং নখ কুকুরের নখের মতো। অর্থাৎ কুকুরের নখ যেমন সর্বদা আঙুলের মাথায় বার হয়ে থাকে, ইচ্ছামতো আঙুলগুলোর মধ্যে গুটিয়ে নিয়ে অদৃশ্য করা যায় না, সেই রকম। এরা সহজে পোষ মানে এবং এদের হরিণ শিকারে সাহায্য করতে শেখানো হয়। তোমরা নিশ্চয়ই জানো যে বাঘ জানোয়ারটি নিছক মাংসাশী, রক্ত মাংস ছাড়া আর কিছু এদের খাদ্য নয়।
সেই জন্য জঙ্গল বিট করা ছাড়া অপর উপায়ে বাঘ শিকার করতে হলে এদের ওই মাংসাহারের প্রবৃত্তির উপর নির্ভর করেই শিকারের উপায় উদ্ভাবন করতে হয়। বাঘ যেখানে কোনো জন্তু মেরে রেখে গেছে তার সন্ধান পেলে শিকারী তার নিকটে লুকিয়ে বসে থাকে। বাঘ পুনরায় সেই মরির মাংস খেতে আসলে তাকে শিকার করবে, অথবা জঙ্গলে কোনো গৃহপালিত জন্তু যেমন মহিষ, ঘোড়া, ছাগল ইত্যাদি বেঁধে দিয়ে তার নিকটেও লুকিয়ে বসে অপেক্ষা করে কখন বাঘ এসে ওই জন্তুকে আক্রমণ করবে। কোনো জীবিত জন্তু বেঁধে সেখানে বাঘের জন্য অপেক্ষা করলে কিন্তু অনেকটা অনিশ্চিত সম্ভাবনার উপর নির্ভর করতে হয়। কারণ জঙ্গলেও বাঘ গণ্ডায় গণ্ডায় বেড়ায় না যে তাদের কোনোটা না কোনোটার নজরে অতি শীঘ্র ওই জন্তু পড়বেই। যদি কোনো বাঘ ওই পথে বেড়াতে বেড়াতে এসে বাধা জন্তু দেখতে পায় তবেই তাকে আক্রমণ করবার সম্ভব। রাত্রির পর রাত্রি আমি ওই রকম জন্তু বেঁধে বাঘের অপেক্ষায় বসে থেকে অনেক সময় নিষ্ফল হয়েছি, কিন্তু বাঘে মারা মরির কাছে বসে অধিকাংশ সময়ে বাঘ শিকারে সাফল্য লাভ করেছি। কারণ বাঘের স্বভাবই এই যে কোনো জন্তু মেরে তাকে তখনই সম্পূর্ণ না খেতে পারলে তার নিকটে কোনোখানে বিশ্রাম করে এবং পুনরায় ক্ষুধার্ত হলে এসে ওই মরির মাংস খায়। এ কথা আমি তোমাদের আগেই বলেছি। রয়্যাল টাইগারে মারা জন্তুর মৃতদেহ বা মরি জঙ্গলের মধ্যে বা জঙ্গল সংলগ্ন পতিত জমিতেও দেখা যায়, কিন্তু গ্রামের বসতির মধ্যে ওইরূপ মরি পাওয়ার কথা কখনো শুনিনি। কিন্তু চিতাবাঘের মারা গৃহপালিত জন্তুর মরি গ্রামের বসতির মাঝখানে, এমনকি অনেক সময় গৃহস্থের গোহালে বা ঘরের ভিতরেও দেখতে পাওয়া যায়। এর কারণ এই যে রয়্যাল টাইগারের লোকালয়ে প্রবেশ করা স্বভাব নয়, কিন্তু চিতাবাঘ সর্বদাই চোরের মতো রাত্রিবেলায় জঙ্গলের নিকটবর্তী গ্রামে ঢুকে মানুষের গৃহপালিত জন্তু আহারের জন্য হত্যা করে। জঙ্গল প্রধান দেশে এ অত্যন্ত সাধারণ ঘটনা। গরু, মহিষ, ঘোড়া, ছাগল ইত্যাদি গৃহপালিত জন্তু ছাড়া পেয়ে চড়তে চড়তে যখন লোকালয় ছেড়ে জঙ্গলের ধারে বা জঙ্গলের মধ্যে চলে যায় তখনই রয়্যাল টাইগারের দ্বারা তাদের আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। যতক্ষণ গ্রামের মধ্যে থাকে ততক্ষণ নয়। কিন্তু ছোট গৃহপালিত জন্তু গ্রামের ভিতরে থেকেও অনেক সময় রাত্রিকালে চিতাবাঘের হাত থেকে নিষ্কৃতি পায় না। গ্রামের বসতির মাঝখানে মুড়ির কাছে রাত্রিতে বসে আমি কয়েকবার চিতাবাঘ শিকার করেছি। ওই রকম শিকারে অতিশয় সতর্ক হয়ে গুলি চালাতে হয়, যাতে গুলি নিকটের গৃহস্থদের বাড়িতে প্রবেশ করে দুর্ঘটনা না ঘটায়। বসবার আগেই চারিদিক থেকে সতর্ক হয়ে এমনভাবে বসতে হয় যাতে মুড়ির দিকে লক্ষ্য করে ফায়ার করলে গুলি কোনো লোকের ঘরের দিকে চালিত না হয়। চিতাবাঘ গোহালে ঢুকলে একটিমাত্র জন্তু মেরে প্রায়ই ক্ষান্ত হয় না, একেবারে কয়েকটা মেরে রেখে যায়। তবে গৃহপালিত জন্তুদের মধ্যে যেগুলি খুব বৃহদাকার সেগুলিকে চিতাবাঘ প্রায়ই আক্রমণ করে না, যেহেতু তা চিতাবাঘের সামর্থ্যে কুলোয় না। একটা পূর্ণবয়স্ক মহিষকে চিতাবাঘে আক্রমণ করেছে এ আমি কখনো শুনিনি। বড় জাতের পূর্ণবয়স্ক ষাঁড়ের সম্বন্ধেও সেই কথা বলা চলে। একবার একটা বড় জাতের গাই গোয়ালের ভিতর একটি মাঝারি আকারের চিতাবাঘকে মেরেছিল, এ আমার জানা ঘটনা। বাঘটা রাত্রিতে গোহালে ঢুকে ওই গায়ের বাছুরকে ধরে। গাই তেড়ে গিয়ে বাঘকে শিং দিয়ে দেওয়ালের গায়ে চেপে ধরে। তখন বাঘের গোঙানিতে আর গোহালের ভিতর হুটোপাটির শব্দে বাড়ির লোকেরা জেগে উঠে গোহালে এসে ওই ঘটনা দেখে বাঘকে মেরে ফেলল। রয়্যাল টাইগারের শক্তির সঙ্গে চিতাবাঘের শক্তির তুলনাই হয় না। রয়্যাল টাইগারের শক্তি এত বেশি যে তাদের কার্যকলাপ না দেখলে বিশ্বাস করা কঠিন। একটা পূর্ণবয়স্ক রয়্যাল টাইগার একটা বড় মহিষের শরীরের কোনো অংশ কামড়ে ধরে তাকে আংশিকভাবে পিঠে বহন করে একটা পাহাড়ের নিচে থেকে পাহাড়ের মাথায় অনায়াসে টেনে নিয়ে যেতে পারে। রয়্যাল টাইগার মারবার উদ্দেশ্যে মাচানে বসতে হলে সে মাচানের উচ্চতা 14 ফুটের কম হওয়া উচিত নয়। চিতাবাঘ মারবার জন্য মাচান আমি কখনো 10 ফুটের বেশি উঁচু করিনি। ইতিপূর্বে তোমাদের ম্যান ইটার বা নরখাদক বাঘের কথা বলেছি, এবং এও বলেছি যে ম্যান ইটার কথাটা বাঘের পক্ষে একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। ম্যান ইটার কথাটায় ঠিক কী বোঝায় তা এখানে বলি। ম্যান ইটার বাঘ মানে কোনো বিশেষ জাতির বাঘ নয়। যে কোনো বাঘ অবস্থা বিশেষে ম্যান ইটার হয়ে পড়তে পারে। ম্যান ইটার মানে
যে বাঘ মানুষ ধরে খেতে অভ্যস্ত হয়েছে। বাঘ সচরাচর মানুষের সামনে বড় আসতে চায় না, আর জঙ্গলের কোন জানোয়ারই বা তা নয়। এ সম্বন্ধে একটা কথা মনে পড়ে গেল। আমার পুত্র যখন নিতান্ত বালক, তখন থেকে তাকে বন্দুকের ব্যবহার শিখিয়েছিলাম। ওই সময়ে একদিন আমরা দুজনে দুইটা বন্দুক নিয়ে মাঠে বেড়াচ্ছিলাম। একটা শিয়াল দৌড়ে যাচ্ছে দেখে ছেলে গুলি করে তাকে মারল। তখন সে হৃষ্টপুষ্ট মৃত শিয়ালটার কাছে গিয়ে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে দেখে বলল, মানুষের চেয়ে ভয়ানক জীব আর নাই। বেশ বুঝতে পেরেছিলাম কথাটা সে বই পড়া থিয়েটারই কথা বলল না। মানুষের মনেও সংহারের প্রবৃত্তি যে কত বদ্ধমূল তা বড় গভীরভাবে অনুভব করেই বলেছিল। যাক, যা বলছিলাম, জঙ্গলের ভিতর মানুষের সঙ্গে বাঘের দেখাদেখি হলে বাঘ অধিকাংশ সময়ে মানুষকে আক্রমণ না করে সরে যায়, যদি সেই বাঘ ম্যান ইটার না হয়। এ কথা আমি পূর্বে বলেছি। কিন্তু যে বাঘ একবার মানুষের রক্ত ও মাংসের আস্বাদ পেয়েছে, তার মানুষ ধরে খাওয়ার লোভ অত্যন্ত বেড়ে যায় এবং সে ক্রমশ ওই কাজে অভ্যস্ত হয়ে পড়ে। তখন সে প্রধানত মানুষ শিকার করেই তার উদরপূর্তি করে এবং সর্বদা মানুষ শিকার করবার সুবিধা খুঁজে বেড়ায়। এই রূপ বাক্যেই ম্যান ইটার বা নরখাদক বলা হয়। এর মতো মানুষের পক্ষে ভয়ানক জঙ্গলের জানোয়ার আর নাই বললেই হয়। এই ম্যান ইটারদের চতুরতা এত বেশি যে তা দেখলে বিস্মিত হতে হয়। মানুষের বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে তাদের মানুষ শিকার করতে হয় কি না, এদের চতুরতার গল্প ক্রমশ বলছি। যতদূর জানা গেছে তাতে অনুমান হয় যে কয়েকটা বিশেষ বিশেষ অবস্থায় বাঘ মানুষ শিকারে অভ্যস্ত হয়। বাঘ যখন বৃদ্ধ হয় তখন তার ক্ষিপ্রতা ও সামর্থ্য কতকটা কমে যায় এবং তাদের নখ ও দাঁতের তীক্ষ্ণতা কমে গিয়ে অনেকটা ভোঁতা হয়ে পড়ে। সুতরাং তখন তার পক্ষে জঙ্গলের জানোয়ার যেমন হরিণ ইত্যাদি শিকার করা কঠিন হয়ে পড়ে। ওই অবস্থায় ক্ষুধার জ্বালায় বেড়াতে বেড়াতে মানুষের নিকটস্থ হলে তাকে আক্রমণ করে ক্ষুণ্ণবৃত্তি করবার ইচ্ছা তার প্রবল হয়ে ওঠে এবং একবার মানুষ শিকার করে খাওয়ার পর সে বুঝতে পারে যে মানুষ শিকার করা তার পক্ষে কত সহজ। কারণ মানুষ না পারে জঙ্গলের জানোয়ারের মতো দ্রুত পালাতে, না পারে শুধু হাতে তার সঙ্গে যুদ্ধ করতে। তখন থেকে তার কেবল চেষ্টা হয় কোথায় কেমন করে মানুষ ধরবে। আমি সর্বপ্রথমে যে ম্যানিটার রয়্যাল টাইগার দেখেছিলাম তার বড় চারটা দাঁতই ক্ষয়ে গিয়ে খুব ভোঁতা হয়ে গিয়েছিল। সে জ্যান্ত থাকতে আমি অবশ্য তাকে হাঁ করিয়ে তার দাঁত দেখিনি। সে শিকারির গুলিতে হত হওয়ার পর দেখেছিলাম। এই শিকারী আমার অগ্রজ, যার কথা ইতিপূর্বে তোমাদের বলেছি। এই বাঘ শিকারের গল্পটি এইখানেই বলি। আমার দাদা তখন ছিলেন ময়ূরভঞ্জের সেটেলমেন্ট অফিসার। একটা বড় সাবডিভিশনের বন্দোবস্তের কাজ চলছিল। তার একটা অংশ জঙ্গল ও পাহাড়ে ভরা, যদিও ওই জঙ্গলের মধ্যে স্থানে স্থানে অনেক গ্রাম ছিল। বন্দোবস্তর আমিনেরা প্রত্যেক গ্রামে কাজ করছিল। ওই সময়ে এই বাঘের উৎপাত আরম্ভ হয়। ২-৪ দিন অন্তর আজ এ গায়ের কাছে, কাল সে গায়ের কাছে বাঘে মানুষ ধরার সংবাদ পাওয়া যেতে লাগল। ক্রমশ এমন হলো যে ওই সমস্ত গ্রামের লোকদের জঙ্গলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠল। গ্রামের কাছে জঙ্গলের ধারে গরু ছাগল চড়ানোও প্রায় বন্ধ হয়ে আসলো, কারণ রাখালরাও একে একে ওই বাঘের মুখে যেতে আরম্ভ করেছিল। আমিনেরা যে জঙ্গল সংলগ্ন মাঠে গিয়ে জরিপ ইত্যাদি করবে তাও বন্ধ হবার উপক্রম হলো, যেহেতু গ্রামবাসীরা তাদের সঙ্গে যেতে সাহস করছিল না। এই খবর পেয়ে সেটেলমেন্ট অফিসার ওই এলাকায় স্বয়ং উপস্থিত হয়ে এক গ্রামে তাঁবু ফেললেন। গ্রামটির নাম আমার এখনো মনে আছে, চম্পাঝড়। তিনি প্রচার করে দিলেন যে বাঘের খবর পেলেই যেন তাকে জানানো হয়। একদিন প্রায় ২ প্রহরে সংবাদ পেলেন যে পরবর্তী কিরকিচপাল নামক গ্রামের একটি বৃদ্ধা স্ত্রীলোক ওই দিন সকালবেলায় গ্রামের ধারে জঙ্গলে কাঠ আনতে গিয়েছিল এবং সেখান থেকে তাকে বাঘে নিয়ে গেছে। এই সংবাদ পেয়ে তিনি তখনই জন কয়েক স্থানীয় লোক নিয়ে সেখানে গিয়ে দেখলেন যে স্ত্রীলোকটির কাপড়খানা লম্বা হয়ে পড়ে আছে আর মাটিতে রক্তের দাগ রয়েছে। তারা রক্তের দাগ অনুসরণ করে অনেকটা দূর গিয়ে দেখলেন যে জঙ্গলের মধ্যে একটা পাহাড়ের উপরে ওই দাগ চলে গেছে। পাহাড়ে উঠে একটু খোঁজার পরই
বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেল। তার খানিকটা মাংস বাঘে খেয়ে গেছে। তখনই সেই মরির কাছে একটা গাছে মাচান করে শিকারী জোর নলির রাইফেল নিয়ে বসলেন। সঙ্গে একজন সাঁওতাল প্রধান বসল। বাকি লোকেরা গ্রামে ফিরে গেল। বসে থেকে থেকে যখন বেলা পড়ে এলো, সূর্য যখন প্রায় অস্ত যাচ্ছে, তখন বাঘ ধীরে ধীরে সেই মরির কাছে এসে উপস্থিত হলো। প্রথমে একটা পাথর খসার শব্দে শিকারী বুঝতে পারলেন যে বাঘ আসছে, এবং তখনই বেশ সতর্ক আর একেবারে নিঃশব্দ হয়ে বসলেন। একটু পরেই বাঘকে দেখতে পেলেন। সন্তর্পণে চারদিক দেখতে দেখতে আসছে। সূর্যের শেষ কিরণ বাঘের মসৃণ সোনালি গায়ের ওপর পড়ে ঝকঝক করছিল। তাতে তার সর্পিল গতিভঙ্গিকে আরও সুন্দর করে তুলেছিল। সে এসে মরির একেবারে কাছে বসে একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখে তারপর তার শিকারের দিকে সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে নিজের জিভ বার করে ঠোঁট চাটল। ঠিক সেই সময় শিকারী মুহূর্তের মধ্যে উপর্যুপরি দুইটা ফায়ার করলেন। বাঘ প্রথমে গুলির আঘাতে পড়ে গেল এবং পরক্ষণে উঠেই খসড়াতে খসড়াতে গিয়ে অল্প কয়েক হাত দূরে একটা ঢিবির মতো জায়গার সে পাশে শিকারীর দৃষ্টি হতে অপসৃত হয়ে গেল। শিকারী পুনরায় রাইফেলে কার্তুজ ভরে ফায়ার করবার সময় পেলেন না। এদিকে বন্দুকের শব্দ শুনে গ্রামবাসীরা সকলে একত্র হয়ে হল্লা করতে করতে সেই পাহাড়ের নিচে উপস্থিত হল। শিকারী তার মাচান থেকে যেদিকে বাঘ অদৃশ্য হয়েছে তার বিপরীত দিক দিয়ে ওই লোকদের চলে আসবার জন্য বললেন। তারা আসবার পর শিকারী মাচান থেকে নেমে যেদিকে বাঘ চলে গেছে খুব সতর্ক হয়ে রাইফেল নিয়ে সেই দিকে গিয়ে দেখলেন যে ঢিবিটার ওপাশে পাহাড়ের গায়ে ছোট একটা খাদের মধ্যে বাঘটা পড়েছে এবং বোধ হলো মরে গেছে। তার গায়ে কয়েকটা পাথর ফেলাতেও যখন সে নড়ল না, তখন গ্রামবাসীরা নিচে নেমে সেই খাদ থেকে মৃত বাঘকে বয়ে নিয়ে আসলো এবং শিকারীর তাঁবুতে পৌঁছে দিল। দেখা গেল যে রাইফেলের গুলি বাঘের সম্মুখের পা দুখানার একটু পশ্চাতে তার মেরুদণ্ড ভেঙে বুকের মধ্যে ঢুকেছে। সেই সন্ধ্যাবেলাতেই সেই এলাকার সর্বত্র ওই ম্যান ইটার মারার সংবাদ ছড়িয়ে পড়েছিল এবং সন্ধ্যার পর থেকেই লোকে, স্ত্রী পুরুষে নির্ভয় হয়ে দূর দূরান্তর গ্রাম থেকে দলে দলে মাদলবাসী ইত্যাদি বাজনা বাজিয়ে বাঘ দেখতে এবং শিকারীকে জোহার অর্থাৎ করজোড়ে প্রণাম করতে আসলো এবং সমস্ত রাত্রি তাদের নিজেদের প্রথামতো দলে দলে স্ত্রী পুরুষে নাচ গান করে কাটিয়ে দিল। ওই বাঘ লম্বায় পুরা 10 ফুট ছিল এবং অল্পায়াসলব্ধ মানুষের মাংস খেয়ে খেয়ে সে বেশ মোটা হয়ে উঠেছিল। এই রূপে ওই প্রসিদ্ধ শিকারী মহা ভয় হতে ওই এলাকার লোকদের রক্ষা করেছিলেন। বৃদ্ধ হওয়া ছাড়া অন্য অবস্থায়ও বাঘ ম্যান ইটার হয়। এমন অনেক দেখা গেছে যে পুরা জোয়ান বয়সের বাঘও ম্যান ইটার হয়েছে। এটাও সাধারণত ওই খাদ্যাভাবেই ঘটে থাকে বলে অনেকে মনে করেন। জঙ্গলে প্রত্যেক বাঘের নিজের শিকার খুঁজে চড়ে বেড়াবার এক একটা নির্দিষ্ট এলাকা থাকে। এই এলাকা ছোট জায়গা নয় এবং এই রকম এলাকা আয়তনে 40-50 বর্গমাইল বা তার বেশি হতে পারে। সচরাচর বাঘ আপন এলাকার বাহিরে যায় না। যদি কোনো কারণে ওই এলাকায় বাঘের খাদ্যের অর্থাৎ তার শিকারের জন্তুর অভাব হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সে দু একটা মানুষ ধরে খেতে খেতে শীঘ্র রীতিমতো ম্যান ইটার হয়ে দাঁড়ায়। কোনো জঙ্গলে কোনো কারণে মানুষের গতায়াত বেশি হলে হরিণ ইত্যাদি ভীরু জন্তু সেই জঙ্গল থেকে ক্রমশ সরে যায়, আর সেই সঙ্গে বাঘে মানুষের দেখাদেখি হওয়ার বেশি সম্ভাবনা হয়। এই অবস্থাতে বাঘের পক্ষে মানুষ ধরতে আরম্ভ করা বিচিত্র নয়, এ তোমরা সহজেই বুঝতে পারো। এই রকমে ম্যান ইটার হওয়া রয়্যাল টাইগারের সম্বন্ধে বেশি শোনা যায়। চিতাবাঘ বা প্যান্থার ঠিক এভাবে ম্যান ইটার হয় কিনা সন্দেহ। আগেই বলেছি যে মানুষের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়্যাল টাইগারের চেয়ে বেশি, আর মানুষের গৃহপালিত জন্তুর উপর লোভও বেশি, এবং সেই জন্য লোকালয়ে যাতায়াতও এদের পক্ষে অতিশয় সাধারণ ব্যাপার। সুতরাং এদের ম্যান ইটার হওয়া খাদ্যাভাবের বড় একটা অপেক্ষা রাখে বলে মনে হয় না। এই জন্য অনুমান হয় যে কোনো পূর্ণবয়স্ক চিতাবাঘ কোনো বিশেষ অবস্থায় যদি হঠাৎ একবার কোনো মানুষ মেরে খায়, তাহলে মানুষের রক্ত ও মাংসের আস্বাদ পেয়ে সে ক্রমশ ম্যান ইটার হয়ে ওঠে। রয়্যাল টাইগারের সম্বন্ধেও এ কথা যে খাটে না তা নয়।
কখনো কখনো এমন ঘটে যে ম্যান ইটার বাঘিনীর বাচ্চা তার মার সঙ্গে থেকে মানুষ শিকার করা দেখতে দেখতে ক্রমে বড় হয়ে মানুষ শিকারে অভ্যস্ত হয়। এরা অল্প বয়স থেকেই ম্যান ইটারের স্বভাব পায়। ম্যান ইটার টাইগার আর ম্যান ইটার প্যান্থারের স্বভাব এক নয়, অনেক বিভিন্ন। এর প্রধান কারণ, রয়্যাল টাইগার শিকার ধরতে একেবারে লোকালয়ের মধ্যে বড় একটা ঢোকে না। আর চিতাবাঘ প্রায়ই শিকার ধরবার জন্য মানুষের আবাসে চোরের মতো ঢোকে। তা সে শিকার গৃহপালিত জন্তু হোক বা মানুষ হোক। এর ফল দাঁড়ায় এই যে, যে জঙ্গলে ম্যান ইটার রয়্যাল টাইগার আছে, তুমি যদি সেই জঙ্গলে না ঢোকো বা সেই জঙ্গলের ধারে না যাও, তাহলে তোমার ওই বাঘের কবলে পড়ার সম্ভাবনা নাই বললেই হয়। কিন্তু কোনো ম্যান ইটার চিতাবাঘের উপদ্রবের এলাকার মধ্যে অবস্থিত গ্রামে ঘরের ভিতর থেকেও যে ওই বাঘের হাত থেকে নিস্তার পাওয়া যাবে, এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। যেখানে ম্যান ইটার চিতাবাঘের উপদ্রব হয়, সেখানে গ্রামবাসীরা তাদের ঘরের ভিতরে থেকেও রাত্রিতে সর্বদা সশঙ্ক থাকে। ঘরের দরজা খোলা থাকলে বাঘ ঘরের মধ্যে ঢুকে মানুষ ধরে নিয়ে যায়। পূর্ণবয়সের মানুষকে অনেক সময় নিয়ে যেতে পারে না, কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মেরে রেখে যায়। বেশিরভাগ ছেলেমেয়েদেরই ধরে নিয়ে খায়। এরা ঘুমন্ত মানুষকে অধিকাংশ সময় আক্রমণ করে। আমার এরকম ব্যাপার জানা আছে যে ম্যান ইটার চিতাবাঘের উপদ্রবে কোনো জঙ্গল এলাকার কয়েকখানা গ্রামে এত বেশি শিশু হত হলো যে সেই সব গ্রামের লোকেরা তাদের ছেলেমেয়েদের নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ম্যান ইটার চিতাবাঘ রাত্রিতে গ্রামে ঢুকে লোকের বাড়ি বাড়ি মানুষ শিকার খুঁজে বেড়ায়। এই বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে। ঘরে দরজা বন্ধ করে লোক রয়েছে, আর বাঘ এসে বাইরে থেকে দরজা আঁচড়ে পরখ করে দেখেছে যে ঘরে ঢুকতে পারবে কিনা। এ আমি কয়েকবার দেখেছি। গৃহস্থ ডেকে নিয়ে গিয়ে আমাকে সেই আঁচড়ানোর চিহ্ন আর তার সঙ্গে দরজার কাছে বাঘের পায়ের দাগ দেখিয়েছে। ওই সব গ্রামে সন্ধ্যার পর থেকেই গ্রামবাসীদের মহা ভয় উপস্থিত হয়। কারণ ঘরের কাছে কোথায় বাঘ এসে লুকিয়ে বসে থাকবে, আর সুবিধা পেলেই মানুষ, বিশেষত ছেলে মেয়ে ধরে নিয়ে যাবে। সন্ধ্যার খানিক পরেই ম্যান ইটার প্যান্থার ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত মানুষ মেরেছে, এরকম কয়েকটা ঘটনা আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। আমার অত্যন্ত পরিচিত একজন সাঁওতাল প্রধান এইভাবে হত হয়েছিল। তার বাড়ি ছিল গ্রামের একেবারে মাঝখানে, বসতির ভিতর। শীতকালে রাত্রি ৮টার সময় সে তার ঘরে ঘুমুচ্ছিল। সেই অবস্থায় তাকে বাঘে ধরল। চিৎকার করে ওঠায় তার ঘরের এবং পাশের বাড়ির লোকেরা ছুটে এলো। বাঘ পালালো বটে, কিন্তু প্রধান বাঁচল না। ১ ঘন্টার মধ্যে তার মৃত্যু হল। বাঘ তার ঘাড় কামড়ে ধরেছিল এবং তাতে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগায় অত শীঘ্র তার মৃত্যু হয়েছিল। এ সম্বন্ধে আরও দু-একটা ঘটনা তোমাদের এর পরে বলবো। এই সব কারণে ম্যান ইটার রয়্যাল টাইগারের চেয়ে ম্যান ইটার চিতাবাঘ মানুষের পক্ষে বেশি ভয়ানক। তবে এক বিষয়ে ম্যান ইটার চিতাবাঘ কতকটা মন্দের ভালো, এই জন্যে যে বেশি মানুষ ঘেঁষা বলেই ওই বাঘ প্রায়ই বেশি দিন জীবিত থাকতে পারে না। শীঘ্রই মানুষের হাতে তাকে মরতে হয়। মানুষে প্রায়ই তাকে কিছুদিনের মধ্যে খুঁজে বার করে ধ্বংস করে। অধিকাংশ সময়ে ওই বাঘে মারা মরির নিকটেই অপেক্ষা করে শিকারী বাঘকে মারতে পারে। ম্যান ইটার রয়্যাল টাইগারের উপদ্রবের স্থান সচরাচর লোকালয়হীন বিস্তীর্ণ জঙ্গল। ওই জঙ্গলে যে সব মানুষ কোনো কাজে ঢোকে বা জঙ্গলের ভিতরের পথ ধরে চলে, সেই সব মানুষই অবস্থা বিশেষে ওই বাঘের ভক্ষ হয়। সেই জন্য ওই জানোয়ার শিকারী মানুষের পক্ষে খুব সহজলভ্য হয় না, বিশেষত যখন মানুষের সঙ্গে ভক্ষক ও ভক্ষের সম্বন্ধ নিয়ে কারবার করতে করতে বাঘ বেশি চতুর হয়ে ওঠে। ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে বাঘের চতুরতাকে ব্যর্থ করবার উপায় অবলম্বন করে অনুসন্ধান করতে করতে হয়তো অনেক দিনের পর ওই বাঘের সঙ্গে দেখাদেখি হওয়ার সৌভাগ্য শিকারীর ঘটে। এই কারণে ম্যান ইটার রয়্যাল টাইগার বৎসরের পর বৎসর তার নিজের এলাকার মধ্যে মানুষ মেরে চলেছে এবং শিকারীর শত চেষ্টা ব্যর্থ করে বেঁচে রয়েছে। এরূপ ঘটনা বিরল নয়। আমার নিজেরই অভিজ্ঞতা আছে এ সম্বন্ধে, যার কথা মনে করলে আমার এখনো কষ্ট বোধ হয়। আমার অধীনস্থ এক সাব ডিভিশনে ওইরূপ একটা বাঘ বৎসরে প্রায়
50-60 জন মানুষ মারত। আমি 2 বৎসর ধরে তাকে অনুসরণ করে মারতে চেষ্টা করে কৃতকার্য হইনি। এই চেষ্টার বিবরণ বিস্তৃতভাবে সব লিখলে সেইটাই একটা বই হয়ে যায়। ওই 2 বৎসরের মধ্যে যেখানে যেখানে সে মানুষ মেরেছিল, সেই স্থান যদি আমার অবস্থানের 12-14 মাইলের মধ্যেও পড়ত, তাহলে যে অবস্থায় থাকি না কেন সংবাদ পেলেই তৎক্ষণাৎ সেইখানে উপস্থিত হয়ে মাচান করে মরির উপরে বসে কয়েক রাত্রি উপর্যুপুরি কাটিয়ে দিতাম। কিন্তু ওই বাক্যে পাওয়া আমার অদৃষ্টে ঘটেনি। আমার ওই সাবডিভিশন ত্যাগ করার পরে অন্য বিখ্যাত শিকারী ওই বাঘ শিকার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও আমার মতোই অকৃতকার্য হয়েছিলেন। এর কারণ এই যে বাঘটা এত চতুর হয়ে উঠেছিল যে মরির নিকট মাচান করে বসলেই সে জানতে পারত এবং কখনোই সেই মরির কাছে আর আসতো না। কিছুদিন পরে ওই এলাকায় গভীর জঙ্গলে পাতা একটা বড় কলখাঁচায় প্রকাণ্ড এক রয়্যাল টাইগার ধরা পড়ে। তারপর থেকে এই ম্যান ইটারের উপদ্রব থেমে গিয়েছিল। তাতেই অনুমান হয় যে কলখাঁচায় ধরা বাঘটাই ওই ম্যান ইটার ছিল। কলখাঁচায় একটা ছোট মহিষকে টোপ স্বরূপ দেওয়া হয়েছিল। কি করে বাঘ এই চতুরতা অর্জন করে শোনো। জঙ্গলের জানোয়ার যারা মাটিতে চড়ে বেড়ায়, বিশেষ কারণ না ঘটলে, যেমন কোনো শব্দ দ্বারা বা দৃশ্যের দ্বারা তাদের দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট না হলে, সেসব জন্তু সাধারণত উপরের দিকে তাকায় না এবং এই জন্যই মাচানের উপর নিশ্চলভাবে ও নিঃশব্দে উপবিষ্ট শিকারীর দিকে সহজে তাদের নজর পড়ে না। কিন্তু যে জানোয়ারকে শিকারী গাছের উপর থেকে বা মাচান থেকে মারবার জন্য 2-4 বার চেষ্টা করে নিষ্ফল হয়েছে, সেই সব জানোয়ার ক্রমশ বেশি সতর্ক হয়ে ওঠে আর তাদের ওই স্বভাবের পরিবর্তন ঘটে। কোনো সন্দেহের কারণ ঘটলে তারা তাদের চারদিকে গাছের উপর বেশ লক্ষ্য করে দেখে যে কোনো শত্রু উপস্থিত আছে কিনা। এতটুকু সন্দেহ হলে এইরূপ সতর্ক ম্যানিটার তার শিকার মরির কাছে পুনরায় ফিরে আসে না। আগেই বলেছি যে বাঘ তার শিকার মেরে প্রথমে রক্ত ও খানিকটা মাংস খেয়ে কিছুক্ষণের জন্য মরির কাছ থেকে সরে গিয়ে তারপর আবার মাংস খাবার জন্য সেখানে ফিরে আসে। যদি একদিনে সব মাংসটা না খেতে পারে, তাহলে মাংস শেষ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এসে ওই মাংস খায়। যদি মরি খুব নির্জন স্থানে থাকে আর যদি বাঘ কোনো রকম বাধা না পায়। সুতরাং যে বাঘ এখনো সতর্কতা অবলম্বনে অভ্যস্ত হয়নি, মরির ওপর মাচানে বসে তাকে মারা কঠিন নয়। কিন্তু যে ওই বিষয়ে অভ্যস্ত হয়েছে, তাকে ঐরূপ উপায়ে মারা অত্যন্ত কঠিন। ওই রকম বাঘই দীর্ঘকাল ধরে তার এলাকার মধ্যে মানুষ মেরে খেতে থাকে এবং শিকারী শত চেষ্টা করেও তার দেখা পায় না। ম্যান-ইটার বাঘ যে মানুষ ছাড়া আর কিছু শিকার করে না তা নয়। গৃহপালিত পশু যেমন গরু, মহিষ, ঘোড়া ইত্যাদি সুবিধামতো পেলে শিকার করতে ছাড়ে না। ওইসব জন্তু জঙ্গলের ধারে বা জঙ্গলের ভিতর চড়তে গেলে ম্যান-ইটার বাঘের দ্বারা আক্রান্ত হওয়া অসম্ভব নয়। ওই রকম জন্তুর মরির কাছে ফিরে আসবার সময়ও ম্যান-ইটার বাঘ ঐরূপ সতর্কতা অবলম্বন করে। ঐরূপ সতর্ক একটা রয়্যাল টাইগারের চতুরতার গল্প বলি। আমার এলাকাধীন স্থানে যেখানে ম্যান-ইটারের উপদ্রব হয়েছিল, তার আশেপাশে যেসব গ্রাম ছিল, সেই সব গ্রামের চৌকিদারদের আমি একটা বিশেষ ট্রেনিং বা শিক্ষা দিয়েছিলাম। কোনো মানুষকে বা গরু মহিষকে বাঘে মেরেছে খবর পেলেই সেই গ্রামের চৌকিদার তৎক্ষণাৎ তার নিকটবর্তী অন্য গ্রামের চৌকিদারকে সেই সংবাদ দেবে এবং ওই দ্বিতীয় চৌকিদার অবিলম্বে আমার কাছে সেই সংবাদ নিয়ে আসবে। ইতিমধ্যে প্রথম চৌকিদার তার গ্রামের লোকদের নিয়ে মরির কাছে গিয়ে মাচান তৈরি করে রাখবে। মরি থেকে কত দূরে কী রকম স্থানে এবং কত উঁচুতে মাচান করতে হবে, তা ওই সমস্ত চৌকিদারদের ভালো করেই শিখিয়েছিলাম। এইরূপ প্রত্যেকটা সংবাদের জন্য 2 টাকা করে পুরস্কার দিতাম। ওই টাকা 2 জন চৌকিদার ভাগ করে নিত। সেই জন্য যথাসময়ে আমাকে সংবাদ দেওয়া সম্ভব হলেই তারা সে সম্বন্ধে অবহেলা করত না। একদিন প্রাতে এক চৌকিদার সংবাদ দিল যে পূর্ব রাত্রিতে তাদের গ্রামের একটা বড় গরুকে জঙ্গলের ভিতর বাঘে মেরেছে। জায়গাটা আমার বাসা থেকে 8-9 মাইল দূরে ছিল। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ঘোড়ায় চড়ে বেলা প্রায় 2টার সময় সেখানে উপস্থিত হলাম। যেখানে গরু মেরেছে সেখানটা গভীর জঙ্গলের ভিতর। সেখান থেকে চৌকিদারের গ্রাম প্রায় 1 মাইল এবং ওই গ্রাম ছাড়া কাছে আর কোনো গ্রাম নাই।
পূর্বদিন গ্রামের অন্যান্য গরুর সঙ্গে ওই গরুটি চরবার জন্য জঙ্গলে ঢুকেছিল, আর ঘরে ফিরে যায়নি। সকালবেলা গ্রামবাসীরা একত্র হয়ে জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে গরুর মৃতদেহ দেখতে পায়। যেখানে গরুকে বাঘে ধরেছিল সে জায়গাটা একটা ছোট পাহাড়ের নিচে। সেখানে রক্তের দাগ ছিল, এবং তখন বর্ষাকাল থাকায় নরম মাটিতে গরুকে আক্রমণ করার সময় বাঘের পায়ের যে গভীর চিহ্ন পড়েছিল তা স্পষ্ট দেখা যাচ্ছিল। দেখেই বুঝতে পারলাম যে বেশ বড় রয়্যাল টাইগার। ওইখানে গরু মেরে মরিটাকে পাহাড়ের উপর নিয়ে গেছে। পাহাড়ের ওপর মরির কাছে গিয়ে দেখলাম গ্রামবাসীরা ইতিমধ্যে একটা গাছের ওপর খাটিয়া বেঁধে মাচান তৈরি করে ফেলেছে, আর কয়েকজন মরি পাহারা দিচ্ছে। আমি তখনই সেই লোকদের সঙ্গে আমার ঘোড়া ও সহিসকে গ্রামে পাঠিয়ে দিয়ে চৌকিদারকে সঙ্গে নিয়ে মাচানে বসলাম। মাচানটা মরি থেকে প্রায় 30 হাত দূরে করা হয়েছিল। যে রকম নির্জন গভীর বন, তাতে সন্ধ্যার আগেই বাঘ মরির ওপর আসবার সম্ভাবনা আছে বুঝে আমি তখনই মাচানে বসলাম। মাচানে বসবার প্রায় 2 ঘন্টা পরে আমি প্রথমে মাচানের ডান দিকে বনের ভিতর মৃদু খুসখাস শব্দ শুনতে পেলাম, যেন কোনো ছোট জন্তু চলে বেড়াচ্ছে। দু একবার ওই রকম শব্দ হয়ে থেমে গেল, আবার খানিকক্ষণ পরে ওইরূপ শব্দ হলো। এই রকমটা সন্ধ্যা পর্যন্ত চলল। বর্ষাকালের ঘন ঝোপের ভিতর দিয়ে ওইদিকে কিছুই দেখতে পেলাম না। চৌকিদারও খুব সতর্ক হয়ে দেখেও কিছু দেখতে পেল না। শব্দ এত মৃদু যে কোনো ছোট জন্তু, যেমন খরগোশ, বনমুরগি, ময়ূর বা কাঠবিড়ালির চলার শব্দও হতে পারে, ওই রকম কোনো জন্তু হবে ভেবে নিস্তব্ধ হয়ে বসে রইলাম। ক্রমে সন্ধ্যা হলো, অন্ধকার হয়ে আসলো। সেটা কৃষ্ণপক্ষ রাত্রি ছিল। তার উপর আকাশ মেঘাচ্ছন্ন, ফিসফিস করে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার অল্প পরেই বনের মধ্যে অন্ধকার এত গাঢ় হলো যে মরি দেখতে পাওয়া তো দূরের কথা, আমার রাইফেলের নলার মাথায় ফোরসাইট পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। এ আমি প্রায় 28 বৎসর আগেকার কথা বলছি। আজকালকার দিনের ইলেকট্রিক টর্চ ইত্যাদি তখন ভালো ওঠেনি। মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রিতে মরির ওপর বসে শিকার করা তখনকার দিনে দুরূহ ব্যাপার ছিল। তখন কেবল জ্যোৎস্না রাত্রিতে বা আকাশ নির্মল থাকলে যেটুকু তারার আলো পাওয়া যায়, সেই আলোতে ওইরূপ শিকার করা চলত। নিবিড় অন্ধকারে অনেকক্ষণ চুপ করে বসে থেকে আর কোনো সাড়া শব্দ পেলাম না। সন্ধ্যার পর থেকেই সেই খুশখাস শব্দ বন্ধ হয়েছিল। রাত্রি প্রথম প্রহর প্রায় উত্তীর্ণ হলে আমার মনে হলো আর বসে থাকা বৃথা। সে স্থানের লোকালয় হতে এতটা দূরে, আর বন এত নির্জন যে যদি মরির কাছে বাঘের ফিরে আসবার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ নিশ্চয় আসত। এমন কখনো কখনো হয় যে কোনো জন্তু মেরে রক্ত খাওয়ার পর সরে গিয়ে বাঘ যদি অপর কোনো শিকার পায়, তাহলে প্রথম শিকারের মরির কাছে দ্বিতীয়বার নাও ফিরে আসতে পারে। আমি ভাবলাম হয়তো তাই হয়েছে, সেই জন্য বাঘ আর এলো না। তখন চৌকিদারকে বললাম খুব জোরে হাঁক দিয়ে গ্রামবাসীদের ডাকতে। চৌকিদার মাচানের উপর দাঁড়িয়ে উঠে চিৎকার করে কয়েকবার ডাকার পর গ্রামবাসীদের উত্তর পাওয়া গেল। প্রায় আধ ঘন্টা পরে 15-16 জন লোক মশাল আর অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ের তলায় এসে উপস্থিত হলো, এবং আমি বলাতে তারা পাহাড়ে উঠে মাচানের কাছে এসে দাঁড়ালো। তাদের সঙ্গে দু একটা কথা কওয়ার পর আমি মাচান থেকে নামবার উদ্যোগ করছি, এমন সময় একটা শব্দ শুনে আমরা সকলেই চমকে উঠলাম। এই শব্দ জঙ্গলের ভিতর বড় জানোয়ার চলে বেড়ালে যেমন শব্দ হয় সেই শব্দ। আর শব্দটা মাচানের ডান দিক থেকে আসছিল, যেদিক থেকে ইতিপূর্বে খুশখাস শব্দ শুনতে পেয়েছিলাম। বড় জন্তু চলার স্পষ্ট শব্দ শুনে গ্রামের লোকেরা বলল, এই তো বাঘ রয়েছে। আমি ভাবলাম তা তো রয়েছে, এখন করা যায় কি? কেমন করে তাকে মরির কাছে আনি, আর কেমন করেই বা তার দেখা পাই? বুঝতে পারলাম আমাকে মাচানের ওপর দেখতে পেয়েই ও এতক্ষণ মরির কাছে আসেনি। এখন লোকজন এসে পড়াতে বেচারা হতাশ হয়ে সরে পড়বার উদ্যোগ করছে। তখন এক ফন্দি আমার মাথায় উদয় হলো। এই ফন্দির কথা তার আগে কোন ইংরেজি শিকারের বইতে পড়েছিলাম, কিন্তু এই পর্যন্ত কাজে লাগাবার অবকাশ হয়নি। ফন্দিটা ওই রকম সতর্ক বাক্যে ঠকাবার একটি কৌশল। সেটি এই: আমার উপদেশ মতো সেই গ্রামবাসীদের মধ্যে জন দুই লোক আলো নিয়ে মাচানের উপর উঠে এলো এবং তারপরেই নেমে গেল।
এরকম ২-৩ বার করার পর তারা সকলে বেশ জোরে কথা কইতে কইতে যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় আলো নিয়ে ফিরে গেল। বলে দিয়েছিলাম যে যতক্ষণ গ্রামে না পৌঁছয় ততক্ষণ যেন কথাবার্তা কওয়া বন্ধ না করে। চৌকিদারকেও বলেছিলাম যে গ্রামবাসীরা মাচান ছেড়ে যাওয়ার সময় থেকে যেন সে একেবারে স্থির হয়ে বসে থাকে, এতটুকু না নড়ে। ভয় দেখিয়েছিলাম যে একটু নড়লেই তাকে মাচান থেকে নিচে ফেলে দেব। সে পাথরের মতো স্থির হয়েই বসে রইল। আমিও তাই। এটা করার উদ্দেশ্য বাক্যে বুঝিয়ে দেওয়া যে মাচানের ওপর যে পাজি লোকগুলো এতক্ষণ ধরে মুড়ি আগলে বসে তার সঙ্গে বাদ সাধছিল, তারা ঘরে চলে গেল। বাঘ বুঝলও তাই। গ্রামের লোকগুলি তখনও গ্রামে পৌঁছয়নি। অনেক দূর থেকে তাদের জোর গলার কথাবার্তার আওয়াজ তখনও বাতাসে ভেসে আসছে। আর বাঘ একেবারে মরির ওপর এসে উপস্থিত হলো। ও দেশে যেসব গরু চড়তে যায় তাদের গলায় কাঠের একরকম ঘণ্টা বেঁধে দেওয়া হয়, যাকে বলে ঘটরা। উদ্দেশ্য যে ওই ঘণ্টার ঘটঘট শব্দে রাখালরা সহজে জঙ্গলের ভিতর গরু খুঁজে পাবে। ওই মরিটার গলায় একটা ঘটরা বাঁধা ছিল। বাঘ এসেই প্রথমে মরিটাতে একটা টান দিল, আর তাতে ঘটরাটি খুব শব্দ করে বেজে উঠল। আমার আগেকার উপদেশ মতো মরির একটা পা একটা গাছের সঙ্গে খুব শক্ত শিয়ালি লতার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ওই লতার একটা মোটা দড়া এত শক্ত হয় যে তা দিয়ে হাতে বাঁধা যায়। বাঘের টানেও সে দড়ি ছিঁড়ল না। গাছটা বেশি মোটা ছিল না। টানের চোটে গাছ ঝরঝর করে কেঁপে উঠল। যখন টানাটানি করেও মরিটাকে সরাতে পারল না, তখন বাঘ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর সেইখানেই বসে পটপট করে মাংস ছিঁড়ে হুঁশশ্বাস করে খেতে লাগলো, আর কড়মড় করে হাড় চিবোতে লাগলো। অন্ধকারে আমি বাঘ বা মরি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কেবল শব্দ শুনছিলাম। সে বোধহয় এমনভাবে বসেছিল যে তার চোখ দুটো আমার দিকে না থেকে অন্যদিকে ছিল। না হলে হয়তো অন্ধকারেও তার চোখ দেখতে পেতাম। অপেক্ষা করতে লাগলাম যদি একবারও বিদ্যুৎ চমকায়, কিন্তু একবারও চমকালো না। ১০-১২ মিনিট বসে বসে ব্যগ্র ভোজনের শব্দ শুনতে লাগলাম। শেষটায় আমার আর ধৈর্য রইল না। বিশেষ যখন মনে হলো যে বাঘ হয়তো এখনো সন্দেহ করছে এবং মাঝে মাঝে খাওয়া থামিয়ে চুপ করে শুনছে, আন্দাজ করে শব্দভেদী গুলি ছুড়লাম। বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে একটি প্রকাণ্ড লম্ফের ভারী আওয়াজ, আর তারপরে বনের ভিতর দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ। অল্পক্ষণ পরে শুনলাম খানিক দূরে ফ্যাচ ফ্যাচ করে হাজবার শব্দ হলো। চৌকিদার তখন চুপি চুপি বলল, হুজুর, বাঘের গায়ে গুলি লেগেছে। জিজ্ঞাসা করলাম, কি করে জানলে? সে উত্তর দিল, তার মুখ নাক দিয়ে রক্ত ঝরছে, সেই জন্য হাঁচছে। আমি হেসে বললাম, গুলি লাগেনি, লাগলে একটু না একটু গর্জন করে উঠত, নিশ্চিন্ত হয়ে খাচ্ছিল। হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠায় মুখের ভেতরের খানিকটা খাবার বিপথে চলে গিয়ে নাকের মধ্যে ঢুকেছে, সেই জন্য হাঁচছে। বন্দুকের শব্দ শুনে গ্রামের লোকেরা গোলমাল করতে করতে অনেক মশাল ও লণ্ঠন নিয়ে আবার পাহাড়ের নিচে এসে দাঁড়ালো। আমি তাদের খুব সতর্ক হয়ে আসতে বলায় তারা অত্যন্ত ধীরে ধীরে আর চিৎকার করতে করতে ওপরে উঠে আসলো। তখন আমি মাচান থেকে নেমে মুড়ির কাছে গিয়ে মশালের আলোতে দেখলাম যে আমার গুলি ঠিক লক্ষ্যের দিকে গিয়েছিল, কিন্তু নলার মুখটা একটু বেশি নিচের দিকে ঝোঁকাতে গুলি বাঘের গায়ে না লেগে মুড়ির থেকে প্রায় ২ হাত দূরে ভিতরের দিকে, অর্থাৎ মাচানের দিকে মাটিতে আঘাত করেছে। অন্ধকার রাত্রিতে আন্দাজ করে মারলে আর কত ভালো হবে। আর বসা বৃথা জেনে তখনই গ্রামে ফিরে গিয়ে রাত কাটালাম। প্রাতে পুনরায় মরির কাছে গিয়ে দেখলাম বাঘ আর আসেনি। যেদিক দিয়ে বাঘ দৌড়ে গিয়েছিল সেদিকে গিয়ে নরম মাটিতে তার পায়ের চিহ্ন দেখতে পেলাম। বাঘের চতুরতা ব্যর্থ করবার যে ফন্দির কথা বললাম, সেই ফন্দিটা অবলম্বন করে এই ঘটনার পরে আমি অনেকবার রাত্রিতে মরির ওপর বসে বাঘ শিকারে কৃতকার্য হয়েছি। বিশেষত যখন এরকম সন্দেহ করার কারণ ঘটে যে বাঘ জানতে পেরেছে যে মুড়ির কাছে মানুষে অপেক্ষা করছে, তখন বাঘকে প্রতারিত করার ওই রকম কৌশল অবলম্বন করার নিতান্ত দরকার। সন্ধ্যার মুখে বা সন্ধ্যার পরে যদি মাচানে বসতে হয়, তাহলে প্রথম থেকে এই সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ যদি মুড়ির লোকালয় থেকে দূরে থাকে, কারণ তখন ধরে নেওয়া উচিত যে বাঘ মুড়ির অতি নিকটেই অপেক্ষা করছে এবং সম্ভবত
মানুষের সাড়া পেয়ে মরির কাছ থেকে অল্প দূরে সরে গিয়ে দাঁড়িয়েছে। ওই অবস্থায় যদি শিকারী এসে মাচানে বসে আর তারপরেই সব চুপচাপ হয়ে যায়, তাহলে বাঘের মনে এই সন্দেহ জাগার বেশি সম্ভব যে মানুষ এসে পাহারা দিতে বসল। এই জন্য দরকার যে শিকারী মাচানের উপর বসার পর কয়েকজন লোক ওই স্থান থেকে কথাবার্তা কইতে কইতে চলে যায়। ভাবটা এই যে যারা এসেছিল তারা সব চলে গেল। এই রকম উপায় অবলম্বন করে আমি অনেকবার দেখেছি যে ওই সব লোক চলে যাবার অতি অল্পক্ষণ পরেই বাঘ মরির ওপর এসে উপস্থিত হয়েছে। এখানে বাঘের চালচলন সম্বন্ধে তোমাদের আরও দু একটা কথা বলতে চাই। এখনই যে গল্পটা বললাম তাতে একটু আধটু আভাস দেওয়া আছে, কিন্তু তা বোধ হয় তোমরা ধরতে পারোনি, এবং তা পারার কথাও নয়। এই দেখো না, বলেছি যে বাঘ এসে প্রথমে মরিটাকে জোরে একটা টান দিল। এটা কেন করল? বাঘের স্বভাবই ওই। কোনো জন্তু শিকার করার পরই তার রক্ত এবং হয়তোবা খানিকটা মাংস খেয়ে সেটাকে রেখে সরে যাওয়ার পূর্বে তাকে যথাসম্ভব গুপ্তস্থানে বয়ে নিয়ে যাওয়া বাঘের স্বভাব। আমি দেখেছি যে প্যান্থারে ছোট জানোয়ার যেমন ছাগল মেরে এমন আশ্চর্যভাবে এমন জায়গায় লুকিয়ে রেখে গেছে যে তুমি আমি যদি ওই মরা ছাগলটাকে লুকোতে চেষ্টা করতাম, তাহলে তার চেয়ে ভালো করে ও কাজ করতে পারতাম না। আর তারপরে এও দেখেছি কত সন্তর্পণে চোরের মতো সে ওই মুড়ির কাছে ফিরে আসছে। এই হলো তার ১ নম্বরের আচরণ। তার ২ নম্বরের আচরণ হচ্ছে যে সে মুড়ির কাছে ফিরে এসে অধিকাংশ সময়েই মুড়িটা সেখান থেকে আবার একটু সরিয়ে নিয়ে গিয়ে তবে নিশ্চিন্ত হয়ে খেতে বসে। এই সরিয়ে নিয়ে যাওয়ার ফলে মরি ও বাঘ হয়তো মাচানে উপবিষ্ট শিকারীর দৃষ্টির বাহিরে চলে যেতে পারে। সেজন্য মরিটা যাতে বাঘে না সরাতে পারে, এরূপ উপায় অবলম্বন করার দরকার। অত্যন্ত দৃঢ় দড়া দিয়ে মরিকে কোনো গাছে বা খোঁটার সঙ্গে বেঁধে দিতে হয়, এবং সঙ্গে সঙ্গে ওই দড়াকে লতাপাতা দিয়ে ঢেকে তার চেহারা বদলে দিতে হয়। আর এক উপায় আছে। মরির পাজরা দুটো যদি বাঘ না খেয়ে গিয়ে থাকে, তাহলে একটা গাছের শক্ত ডাল কেটে তার একটা দিক সরু করে পিন তৈরি করে সেটা পাজরার ভিতর দিয়ে মাটিতে দৃঢ়ভাবে পুঁতে দিতে হয়, এমনভাবে যাতে পিনের মাথাটা মুড়ির শরীরের উপরে বেরিয়ে না থাকে। এসব করার এবং মাচান তৈরি করার সময়ে কিন্তু সাবধান হতে হয়, যাতে বড় বেশি শব্দ বা গোলমাল না হয়। পিন পুঁততে হলে মুগুরের ঘায়ে দুমদাম শব্দ না করে মাটিতে গর্ত করে পোতাই উচিত। গল্পটাতে আরও বলেছি যে অন্ধকারে আন্দাজে গুলি ছুড়লাম। প্রশ্ন উঠতে পারে, আন্দাজ করে ফায়ার করলেও লক্ষ্যটা করলাম কোথায়? মরিটা তো একটা বড় গরু। আবার গুলি করবার সুবিধা করে দেবার জন্য তো বাঘ এসে মরির সবটা ঢেকে তার উপর শুয়ে পড়ে খাওয়ার শব্দ করে আমাকে গুলি করতে আহ্বান করবে না। এর উত্তর হচ্ছে যে মরিটার যেখানে বাঘ প্রথমে খেয়ে গিয়েছিল, যতদূর সম্ভব সেই জায়গাটা লক্ষ্য করেই গুলি ছুঁড়েছিলাম। কারণ বাঘের স্বভাব এই যে যদি টাটকা মরি হয়, তাহলে দ্বিতীয়বার ফিরে এসে প্রথমে যে স্থানটা খেয়েছিল সেইখান থেকেই আবার খেতে আরম্ভ করে। এটাও বাঘের স্বভাব যে যদি শিকারের জন্তু ছোট না হয়, তাহলে তার দেহের যে অংশটা সবচেয়ে নরম এবং সহজে ছেঁড়া যায়, সেই অংশ থেকেই বাঘ সব প্রথমে খেতে আরম্ভ করে। ম্যান ইটার প্যান্থার কর্তৃক নিহত ২টি পূর্ণবয়স্কা স্ত্রীলোক আমি দেখেছিলাম। দুবারই দেখেছি যে বাঘ স্ত্রীলোকটির স্তন সব আগে খেয়ে গেছে। যত সময় যায় মুড়ির অন্য অংশ পচতে আরম্ভ করে, এবং তাতে মাংস নরম হয়ে বাঘের পক্ষে খাওয়ার সুবিধা হয়। মাচানে বসবার সময় দেখেছিলাম গরুটার পেটে নরম মাংস বাঘ খেয়ে গেছে। গুলি করার পর মাচান থেকে নেমে দেখেছিলাম যে ওই জায়গারই আরও খানিকটা তখনই খেয়ে গেছে, যার ফলে পাঁচটার দু একখানা হাড় পর্যন্ত বেরিয়ে পড়েছে এবং দাঁতের চাপুনে ভেঙেছে। যখন চৌকিদারের ডাকে লোকেরা গ্রাম থেকে প্রথমবার আলো নিয়ে আমার মাচানের নিচে দাঁড়িয়েছিল এবং জানা গেল যে বাঘ নিকটেই চলে বেড়াচ্ছে, তখন সেই আলোতে আমার রাইফেলটাকে নিয়ে নানা রকমভাবে মরির খাওয়া অংশটাকেই লক্ষ্য করে স্থির করতে চেষ্টা করেছিলাম যে রাইফেল ঠিক কীভাবে ধরলে অন্ধকারেও ওই অংশটার ওপরেই ফায়ার করতে পারবো। বন্দুকের গুলিটা লক্ষ্যের দিকে গিয়েছিল, মানে সেটা ওই খাওয়া অংশটার দিকেই গিয়েছিল। বন্দুকের নলাটা যদি আর অতি সামান্য উঁচু করে ফায়ার করতাম, তাহলে খুব সম্ভব বাঘ আহত হতো।
একবার একটা গল্প পড়েছিলাম যে একজন শিকারী রাইফেল চালনায় এমন সিদ্ধহস্ত ছিলেন যে অন্ধকার রাতে বনের মধ্যে দূরে বাঘের ডাক শুনে তিনি শুধু ওই ডাক সন্ধান করে অব্যর্থ লক্ষ্যে বাঘকে শিকার করতে পারতেন। গল্পটি শুনতে বেশ আর খুব চমকপ্রদ, কিন্তু ওসব গল্প গল্পই। অবশ্য এটা না বললে অন্যায় হবে যে গল্প লেখক শিকারের গল্প বলতে বসেননি। তিনি যে সুন্দর গল্পটি বলছিলেন তাকে গড়ে তুলবার জন্য ওই রকম একজন শিকারীকে গল্পের ভিতর আনবার দরকার হয়েছিল। আমার কিন্তু কতগুলো বানানো গল্প বলা উদ্দেশ্য নয়, তা তোমাদের আগেই বলেছি। আমি বলছি তোমাদের সত্য ঘটনা, যা শুনে তোমরা বুঝতে পারবে সত্য সত্যই শিকারে কী রকম সব ব্যাপার হয়ে থাকে। আর এই সব ঘটনার মধ্যে যেগুলো আমার বিফলতার গল্প, সেইগুলো আমি বেশি করে বলতে চাই, কারণ সেইগুলোর মধ্যেই বেশি বিশেষত্ব আছে বলে আমার মনে হয়। আমার সফলতার গল্প আমি তোমাদের অনেক বলতে পারতাম, কিন্তু তার অনেকগুলোই এক রকমের, তাতে বিশেষত্ব কিছু নাই। তাও দু একটা যে না বলেছি বা না বলবো তা নয়, কিন্তু সে খুব বেছে বেছে।